কথাটা বলে হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। আসমানি নয়নের খারাপ লাগলো, আবার নিজের দিকটাও ভাবলো। আসলে আকাশকে বলা উচিত ছিল তার। তার ভুলের জন্যই আকাশটা কেমন হুটহাট উদ্ভট আচরণ করছে। আসমানি নয়নের রুমের পাশের রুম সন্ধ্যার। সে তার রুমে যাওয়ার সময় আকাশের মুখে টাকার কথাগুলো শুনতে পেয়ে দাঁড়িয়ে যায়। সে আসলে বুঝলো না এসবের কারণ। তবে সন্ধ্যার অবাক লাগে। এই ভদ্রমহিলা অনেক ভালো। অন্তত তার সাথে তো অনেক ভালো ব্যবহার করে। তার সৎমা এমন ভালো মানুষের হাতে তাকে তুলে দিল কেন? সে তো পারলে সন্ধ্যাকে জাহান্নামে পাঠাতে চায়। আর তার বাবা, তার মা মারা যাওয়ার সাথে সাথে তার বাবা হারিয়ে গেছে। সে শুধু সকাল আর সায়নের বাবা হয়ে গিয়েছে। তার আর সৌম্য ভাইয়াকে ভুলে গিয়েছে। মা মারা গেলে বাবারা বুঝি এভাবে স্বার্থপর হয়ে যায়। কথাগুলো ভাবতে গিয়ে কখন যে চোখ জোড়া ভরে উঠল মেয়েটির। সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। হঠাৎই জোরে সরে এক ধাক্কা খেয়ে ঠাস করে মেঝেতে পড়ে যায়। আকাশ তার মায়ের ঘর থেকে বেরিয়ে কোনো দিকে তাকায়নি। হন হন করে বেরিয়ে যাচ্ছিল, হঠাৎই সন্ধ্যার সাথে ধাক্কা খায়। সন্ধ্যা তো উল্টো পড়েছেই, আকাশ নিজেও তাল সামলাতে না পেরে সন্ধ্যার উপরই ঠাস করে পড়ে যায়। সন্ধ্যা আকাশ দুজনেই হতভম্ব হয়ে যায়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কারোর ধারণাই ছিল না। আকাশ সন্ধ্যার দিকে তাকালে সন্ধ্যার ভেজা চোখ জোড়া তার দৃষ্টিতে পড়ে। সন্ধ্যা কথা বলতে পারে না। ঢোক গেলে দুহাত আকাশের বুকে রেখে আকাশকে ঠেললে আকাশ অদ্ভুতভাবে তাকায় সন্ধ্যার দু হাতের দিকে। সে এখনো সন্ধ্যার উপর বুঝতে পেরে বিড়বিড় করে। শিট। এরপর ধরফর করে উঠে দাঁড়ায় সন্ধ্যার উপর থেকে। সন্ধ্যা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেও মেঝে থেকে দ্রুত উঠে দাঁড়াতে গিয়ে চোখ মুখ কুঁচকে নেয়। কোমরে বেশ ব্যথা পেয়েছে, তবে সেসব পাত্তা দিল না, বরং তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। এরপর কোনো দিকে না তাকিয়ে এক প্রকার দৌড়ে তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়। আকাশ তীক্ষ্ণ চোখে দেখল সন্ধ্যার প্রস্থান। পাশ থেকে আনিকা ভাবুক ভঙ্গিতে বলে, আন্টি বলল সন্ধ্যা তার মেয়ে, হিসেব মতে সন্ধ্যা তোর বোন। কিন্তু বোনের সাথে এমন রোমান্টিক মুভমেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে কেন বুঝলাম না। আকাশ ধমকে বলে। তখনকার থাপ্পড় এখন খেতে না চাইলে মুখ বন্ধ রাখো। ঘরের ভেতর থেকে আসমানি নওয়ান বেরিয়ে এসে বলে। এখানে কি পড়ার শব্দ হলো? আকাশ কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে তার ঘরের দিকে। আনিকা মৃদু হেসে বলে, আকাশ পড়ে গিয়েছিল আন্টি। তোমার ছেলের শরীরে মনে হয় পুষ্টির অভাব পড়েছে, একটু বেশি বেশি খাওয়ায় তো। আসমানি নওয়ান হাসল। তিনি ভাবলেন আনিকা মজা করছে। আনিকার বাবা আর আকাশের বাবা বিজনেস পার্টনার। তবে আকাশ আর আনিকার বন্ধুত্ব তাদের বাবার জন্য নয়, বরং কলেজ লাইফ থেকে আকাশ আনিকা সহ তাদের আরও দুজনের একটি ফ্রেন্ড সার্কেল ছিল। তখন থেকেই সবাই বেশ ভালো ফ্রেন্ড। বাকি দুজনের খোঁজ পাওয়া যায় না। আনিকারই আকাশের বাড়িতে একটু একটু যাওয়া আসা হয়। সন্ধ্যা পেরিয়েছে। প্রকৃতিতে হালকা দিনের আলো এখনো বিদ্যমান। ইরা কার্জন হলের সামনে মাঠে বসে আছে। দু হাঁটু জমা করে তার উপর চিবুক ঠেকিয়ে মলিন মুখে চেয়ে আছে। তার কিচ্ছু ভালো লাগে না। সকালের পর পর সৌম্য চলে গেলে ইরাও বাড়ি চলে গিয়েছিল। কিন্তু ওই আলিশান বাড়িতে ইরার মন টেকে না। তাই বিকেলে আবারও এই ফাঁকা জায়গায় এসে বসেছে। সৌম্যর নাম্বারে কল করেছিল, সে কল রিসিভ করেনি। ইরা জানে সৌম্য ইচ্ছে করেই তার কল রিসিভ করে না। সৌম্য তাকে ইচ্ছে করে কত শত অবহেলা করে, সেসবের হিসেব কষে শেষ করা যাবে না। ইরার খুব মন কাঁদে। ভাবনায় কথাগুলো আসতেই ইরার চোখের কোণে পানির কণা জমে। ইরা, হঠাৎই পেছন থেকে সৌম্যের শক্ত কণ্ঠে ইরা ঝাঁকি দিয়ে ওঠে। সৌম্য তাতে দাঁত চেপে বলে, এখন এইখানে বসে আছিস কেন? থাপ্পড় খাবি? ইরা পিছু ফিরে সৌম্যর দিকে চেয়ে বলে। তুই যা, আমার ভালো লাগছে না এখানে কিছুক্ষণ থাকি। সৌম্য আশেপাশে তাকায়। এসব জায়গা মেয়েদের জন্য সেফ এসব জানে না। রেগে বলে, এখনই বাড়ি যাবি তুই। এসব জায়গা সেফ নয়, জানিস না তুই? ইরা গাঁটটি মেরে বসে থেকে বলে। আমার জন্য কেন ভাবিস তুই? সৌম্যর বিরক্ত লাগে, রেগে বলে। ইরা মাঠ থেকে উঠে সৌম্যের সামনে দাঁড়ায়, অনুরোধের স্বরে বলে। তোর কি হয়েছে আমাকে বলিস না কেন সৌম্য? তোর প্রবলেম সলভ করতে আমি হেল্প করতে পারি না? সৌম্য কিছু না বলে তার ডান হাতে ইরার বাঁ হাতের কবজি ধরে সামনের দিকে এগিয়ে যায়।
ইরা অবাক হলো। সৌম্যর পিছু পিছু যায় আর তার ধরে রাখা সৌম্যর হাতের দিকে চেয়ে থাকে। মুখে একটুখানি হাসি ফুটল, তবে তা মিলিয়েও গেল। সে জানে সৌম্য একদিন তার থেকে হারিয়ে যাবে। ও সব সময় তার থেকে পালিয়ে বেড়ায়। সৌম্য কিছুটা হেঁটে গিয়ে একটি রিকশা দাঁড় করায়। ইরাদের বাসা চংখার পুল পর্যন্ত ভাড়া মিটিয়ে ইরার উদ্দেশ্যে ছোট করে বলে। রিক্সায় ওঠ। ইরা কথা বাড়ালো না, চুপচাপ রিকশায় উঠে বসলো। সৌম্য গম্ভীর গলায় বলে। চেপে বস। ইরা অবাক হয়ে তাকায়। সৌম্য তার সাথে যাবে? যখন তারা শুধু বন্ধু ছিল তখন কত একসাথে বসেছে, কিন্তু হঠাৎই কেন যেন তাদের মধ্যে একটা প্রাচীর তৈরি হয়ে গিয়েছে। সৌম্য তাকে অ্যাভয়েড করতে শুরু করে। দীর্ঘশ্বাস ফেলে ডান দিকে একটু চেপে বসলে সৌম্য রিকশায় উঠে বসে। এরপর মৃদুস্বরে বলে। বাবা চলো। ভদ্রলোক রিকশা চালানো শুরু করে। এরা দুহাত জমা করে রাখে। রিকশার ঝাঁকুনিতে সৌম্যর হাতের সাথে ইরার হাতে ধাক্কা লাগে। সৌম্য খুব স্বাভাবিকভাবে বসে আছে, দৃষ্টির সামনে রাস্তার পানে। আবার একটু পর পর ফোনে কিছু করছে। ইরা মাঝে মাঝে আর চোখে সৌম্যর দিকে তাকায়। শ্যামবর্ণের ছেলে সৌম্য। ইরার চোখে সৌম্যকেই ধরে। হাজারো ফর্সা ছেলেদের ভিড়ে বারবার ইরার চোখ আটকে যায় শ্যামবর্ণের সৌম্যতে। সৌম্যর চোখ দুটো বেশ সুন্দর, চোখ লাগে ভীষণ। প্রথম যেদিন সৌম্য তাদের বাড়িতে গিয়েছিল সেদিন তার মা সৌম্যকে দেখে মন্তব্য করেছিল, ইরা ভীষণ হেসেছিল সেদিন তার মায়ের কথায়। সৌম্য বিব্রত বোধ করেছিল। ইরা কত মজা করেছিল সৌম্যর সাথে। সৌম্য রেগে যাচ্ছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। সেসব দিনগুলো কেমন যেন হারিয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা। সৌম্য ঘেমে গিয়েছে বুঝতে পেরে ইরা সৌম্যের দিকে টিস্যু বাড়িয়ে দিলে সৌম্য তার ফোনে দৃষ্টি রেখেই বলে। লাগবে না। ইরার মলিন মুখখানি আরো মলিন হয়। মন খারাপ করে বলে। তুই আমার কল রিসিভ করিস না কেন সৌম্য? সৌম্যর কাটকাট জবাব। ভালো লাগে না ভাই। ইরার চোখ দুটো ভরে ওঠে। মেয়েটির বাচ্চাদের মতো করে কাঁদতে ইচ্ছে করল। মাথা নিচু করে নিল। হাজার চেষ্টা করেও নোনা পানি আটকাতে পারল না। চুপ করে হাতের উপর দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আরেকবার আর চোখে সৌম্যর দিকে তাকালে দেখল সৌম্য ফোনে ব্যস্ত। ইরা মাথা নিচু করে আড়ালে তার ভেজা চোখ জোড়া মুছে নেয়। বেশ কিছুক্ষণের মাঝে রিকশাওয়ালা ইরার বাসার সামনে রিকশা দাঁড় করালে এরা চুপচাপ রিকশা থেকে নেমে যায়। সৌম্যকে বাসায় আসতে বলতে চেয়েও বলল না। আসবে তো না, উল্টে এমন কিছু বলবে যা তাকে শুধু কষ্টই দেবে। সৌম্য ইরার দিকে চেয়ে বলে। ভেতরে যা। ইরা দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে এগিয়ে যায়। সৌম্য তাকিয়ে রইল ইরার দিকে। ইরার গায়ের রং ধবধবে ফর্সা, চোখে লাগে খুব। দীর্ঘ কপাল, গোলগাল মুখ, হাইট 5 ফুট 4 ইঞ্চি। চোখে পড়ার মতো সুন্দর ইরা। বাবার টাকার অভাব নেই, এক বাবার এক মেয়ে, অথচ এই মেয়ে সব পিছু ফিলে সৌম্যের পিছনে পড়ে থাকে। কি আছে এর সৌম্যে? কিচ্ছু নেই তার। যা আছে শব্দ দুঃখ। সৌম্য কথাগুলো ভেবে চাপা শ্বাস ফেলে। ইরাকে যতক্ষণ দেখা গেল দেখল। একবারের জন্য চোখ এদিক ওদিক নেয়নি। ইরা মেন গেটের ভেতরে পা রেখে সৌম্যর দিকে তাকালে সৌম্যর সাথে দৃষ্টি নামিয়ে নেয়। সৌম্যকে ফোনে ব্যস্ত দেখে ইরা চোখ জোড়া আরেকবার ঝাপসা হয়। নিজেকে সামনে দরজা আটকে ভেতরে চলে গেলে সৌম্য ঘাড় ঘুরিয়ে তাকায় ইরার বন্ধ দরজার দিকে। দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে। তোর সুখ প্রাপ্য ইরা, কিন্তু আমার খাতায় সুখের পরিমাণ যে শূন্য। সৌম্য রিকশা থেকে নামতে গেলে ফোনে কারো কল আসলে পরিচিত কারো কল দেখে রিকশা থেকে নামলো না। কল রিসিভ করে সালাম দেয়। ওপাশ থেকে কিছু বলল বোধহয়। সৌম্য আর রিকশা থেকে নামলো না। ফোন পকেটে রেখে রিকশা ঘুরিয়ে নাজিরা বাজারের দিকে যেতে বলে রিকশাওয়ালাকে। রাত প্রায় 8:30। আকাশ নাজিরা বাজারের একটি রেস্টুরেন্টে বসে আছে, কারোর জন্য অপেক্ষা করছে। একটু পর পর হাত ঘড়িতে সময় দেখতে আবার ফোনে কিছু করছে। সৌম্য আকাশের সামনে দাঁড়িয়ে ডান হাত এগিয়ে দিয়ে সালাম দেয়। আকাশ ডান হাত বাড়িয়ে সৌম্যের সাথে হাত মেলায়, সাথে সালামের উত্তর নেয়। সৌম্যকে বসতে বলে সৌম্য আকাশের সামনে চেয়ারে বসে। একে অপরকে জিজ্ঞেস করে কেমন আছে। এরপর আকাশ হালকা কিছু অর্ডার করে, সাথে 2 কাপ কফি অর্ডার করে দেয়। এরপর সৌম্যর উদ্দেশ্যে বলে। শিমুকে পড়াতে আসতো না কেন? সৌম্য মৃদুস্বরে বলে। ভাইয়া আমার কিছু প্রবলেমের কারণে যেতে পারছি না।
একদিনের মাঝেই যাব। আকাশ ছোট করে বলে। ও ওকে। এরপর পকেট থেকে একটি খাম বের করে সৌম্যের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা রাখো, আমি নেক্সট 1 সপ্তাহ থাকবো না, এই জন্যই মূলত তোমাকে ডেকেছি। সৌম্য মৃদু হেসে বলে, থ্যাংক ইউ ভাইয়া।